আবার পাশাপাশি ওই সিরিয়ালে অনেকেই আছেন নাম যাদের করতে সাথে হবে না। হ্যাঁ নাম করে বলবো না, তারা মিশতেন, কেউ কেউ মিশতেন না, এটা তো এই আমরা ব্যাপারটা সবসময়তেই ফেস আছেই, করি, থাকে। হ্যাঁ। তো এরকম তো হয়। কি ব্যাপার, আপনি উত্তম কুমার, আপনি এরকম সারা রাত ধরে মুখস্থ করে পেয়েছেন, বলে কালকে অশোক কুমার আছে আমার এগেনস্টে, চেনো তো, বম্বের বাঘ, আমাকে খেয়ে ফেলবে। এই যে কম্পিটিশন, এই ব্যাপারটা ওনার মধ্যেও ছিল। আমাকেও তো আমি যে অভিনয়টা পারি সেটা তো পরিচালক বা কাস্টিং ডিরেক্টরকে জানতে হবে। সেই যে তাদের কাছে পৌঁছানোটা, আমি অভিনয়টা পারি, এই পৌঁছানোটা আমার হয়নি, সেটা আমার দুর্বলতা হতে পারে। এবং সব চ্যানেলেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদিও সৌভাগ্যক্রমে স্টার জলসাতে আমার সিরিয়াল সংখ্যাটা বেশি, হ্যাঁ, স্টার হ্যাঁ, জলসায় হ্যাঁ। বেশি, তারপর জি, জি। তারপর কালার্স আছে, আকাশ আছে। নমস্কার, স্বাগত সবাইকে আবার একটা নতুন এপিসোড অফ হ্যালো অঞ্জলি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, দাদার বেসিক্যালি কোনো পরিচয় লাগে না। সুবীর কুমার বিশ্বাস। অজস্র অজস্র সিরিয়ালে আপনারা দেখেছেন, সিনেমাতে দেখেছেন। দক্ষ অভিনেতা, মানে আমি তো রীতিমতো প্রচন্ড শ্রদ্ধা করি। আমি যে দাদার সঙ্গে কাজ করেছি, এটা আমার সৌভাগ্য। প্রচুর জিনিস শেখা যায় দাদার সঙ্গে কাজ করে। তো আবারও বলি, সুবীর কুমার বিশ্বাস। নমস্কার দাদা, কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। আর এখন তোমার কি কি কাজ চলছে? প্রথমেই বলি, আমাদের মতো অভিনেতাদের যেটা হয় আর কি, প্রথমে কি অভিযোগ দিয়ে শুরু করব? হ্যাঁ, একদম। যাই হোক, অভিনয় যেমনই করি না কেন, আমাদের টেলি ইন্ডাস্ট্রিতে যেটা হয় আর কি, ওই চ্যানেল থেকে সিলেকশন হয়ে যায় মেন কাস্টিংগুলো। তো সেই জায়গাতে আমাদের সুযোগ হয় না। পরবর্তী যেগুলো ওই পড়ে থাকে, অথচ একজন দক্ষ অভিনেতা দরকার। হুম আমাকে হঠাৎ ফোন, এই চন্দনদার সাথে কিন্তু সিন আছে, এতে ইয়ে তোমাকে ছাড়া হবে না, করতেই হবে। আমার তো শুটিং চলছে দুদিন, তারপরে বলে ঠিক আছে, তাই আমাদের দুদিন পরেই লাগবে, আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম। তো আমাদের ওইভাবে সিরিয়ালের সুযোগ পাওয়া আর কি, কোনোটা 5 দিন, কোনোটা 10 দিন, এইভাবে চলছে। হ্যাঁ, বড় কাজ একদম করিনি তা না, করেছি ম্যাজিক মোমেন্টসের একটা বড় কাজই করেছি, প্রায় 9 মাস আমার ট্র্যাক চলেছিল, এবং ওয়ান অফ দ্য ভাইটাল ক্যারেক্টার ছিল কোড়া পাখি সিরিয়ালে। তো সেটা করে খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম তারপরে হয়তো ওই হাউসের পরবর্তী শোগুলোতে থাকবো, ডাক পাবে, কিন্তু হ্যাঁ। হ্যাঁ ডাক পেয়েছি, কিন্তু সেই ওইভাবেই, ওই 5 দিনের আছে, 10 দিনের আছে, এরকম আর কি। না সেটাও তো আবার ঠিক না, মানে 10 দিন বলে সেটা হয়তো 6 দিনে শেষ হয়ে গেল, আর 5 দিন বলে 3 দিনে শেষ হয়ে গেল। একদম, একদম। তো আমরা এখন মানে সিরিয়ালের জগতে আমরা এখন ওই ধরনের অভিনেতা, চরিত্রাভিনেতা খুব প্রয়োজনীয়, কিন্তু বড় চরিত্র, বড় টানা চরিত্র নেই। তো সেইভাবেই চলছে। এই মুহূর্তে আমার কোনো সিরিয়াল নেই। ভোলে বাবা পার করেগা চলছিল, তার ট্র্যাক শেষ হয়ে গেছে। আরেকটা আমার নাটকের জন্যে আমি সময় দিতে পারলাম না, একদিন করেই ছেড়ে দিতে হলো, কিছু করার নেই। প্রোমোটা করেছিলাম, তারপরে আর ট্র্যাকটা করতে পারলাম না, যেহেতু আমার পরপর 2 দিন শো ছিল। নাটকের শো তো থাকেই, পাশাপাশি নাটক করতেই হয়, কারণ ওইখান থেকেই শুরু। হ্যাঁ, অভিনয়ের প্রতি ভালোবাসাটা শুরুই ওই নাটকের মঞ্চ থেকে। এখানেই আসবো। সুবিধা, মানে অভিনয়ের প্রেমে পড়লি কবে, কোন বয়স থেকে? দেখো, সৌভাগ্যক্রমে যেটা, সেটা হচ্ছে আমি এখন যে নাটকের দলে আছি, বরাবর সেই দলেই ছিলাম। মাঝে অনেক দলেই প্রয়োজনে এবং প্রফেশনালি কিছু কাজ করেছি, কলকাতার কিছু দলে। কিন্তু আমার নিজের যে দল, সেই দলটা আমি যখন স্কুল লাইফ, তখন থেকে আমার বাড়িতেই সেই দলটার অস্তিত্ব। মানে আমার বাড়িরই একটা অংশে, একটা ঘরে সেই দলটা চলতো। এবং সেই ছোট থেকেই দাদাদের দেখেছি নাটক করতে, আমার কাকা নাটক করতেন, সেটা দেখেছি। সেইটা থেকেই আমরাও ছোটবেলা থেকে না ওই মানে কি বলবো, ওই
বাংলা পড়ার বইয়ে যে নাটকগুলো ছিল না, গেছো অটেছো, ওই দিয়ে নাটক কিন্তু শুরু। কিন্তু সিরিয়াসলি নাটক শুরু হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে। তার আগে করেছি ওই শ্রুতি নাটক করেছি, আবৃত্তি করতাম। হ্যাঁ, শ্রদ্ধেয় জগন্নাথ বসুর কাছে শিখেছি, শ্রুতি নাটক করেছি অনেক। তারপর ওই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নাটক শুরু হলো গ্রুপ থিয়েটারে, সেই জার্নি এখনো চলছে। তখন অভিনয় করতাম, আস্তে আস্তে নাটক লেখা শুরু করলাম, পরিচালনা শুরু করলাম। এখন কিন্তু সবটাই সবটাই করো, করতে হয়। সবটাই করো। এবং যখন ওই প্রেমে পড়া বলতে অভিনয়ের, সেটা হচ্ছে আমি কেমন করছি সেটা তো আমি জানি না, কিন্তু নাটক শেষ হওয়ার পরে যখন বড়রা এসে কাঁধে চাপড়ে দেয়, বা অচেনা দর্শক এসে বলে খুব ভালো লাগলো, খুব ভালো অভিনয়, তখনই মানে ওই যে ভালো লাগলো বলা, ভালো লাগছে এইটা শোনা, এটারই প্রেমে পড়ে যাওয়া, এটার থেকেই অভিনয়ের প্রতি একদম মানে ঠিকই করিনি যে যদি কিছু করি তো অভিনয়টাই করবো। মানে প্রথম ধরো তোমার গ্র্যাজুয়েশনের পরে প্রথম নাটক কি করেছিলে মনে আছে? প্রথমে দুই একটা ছোটখাটো চরিত্র করেছিলাম, তারপর মনোজ মিত্রের মহাবিদ্যা দিয়ে আমার হাতে খড়ি প্রায়। মানে নাটকে মেন ক্যারেক্টারে আসা শুরু আর কি। তারপর করতে করতে মার্জনা করবেন পাণ্ডুলিপি অপূর্ণ, এই নাটকে মেন চরিত্র করলাম। তারপর থেকে তো লালন ফকিরের নাম ভূমিকায় করেছি, সেটা বেশ কয়েক বছর পরে, মানে প্রায় 20-22 বছর পরে। তো তারপর বিষয়ের বিষ বলে আমাদের একটা নাটক ছিল, যেখানে আমি নারী চরিত্রে অভিনয় করি। তার জন্য আমি আগে তো কম্পিটিশন মঞ্চে যাওয়া হতো, প্রচুর পুরস্কার আছে, মানে সেখানেও মজার ব্যাপার আছে, কোথাও অভিনেতা হিসেবে, কোথাও চরিত্রাভিনেতা হিসেবে, আবার কোথাও অভিনেত্রী হিসেবেও পুরস্কার পেয়েছি। মানে হ্যাঁ, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আমার 2-3টে পুরস্কার আছে ওই চরিত্রে অভিনয় করে। ভাগো। সেটা আলকাপ ঘরানার একটা নাটক, এবং আলকাপে যেটা হয় আর কি, আহ, ছেলেরাই মেয়েদের চরিত্রে অভিনয় করে, সেটা করে আমি অনেক পুরস্কার পেয়েছি, আনন্দ পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচার পেয়েছি। এখন নাটকের লোক হিসেবে মোটামুটি আমার জেলায় শুধু নয়, অনেক জেলাতেই আমাকে হ্যাঁ, চেনে, হ্যাঁ, এই হচ্ছে হ্যাঁ। ব্যাপার। মানে সুবীরদাকে চেনে, সত্যি মানুষ চেনে। আচ্ছা, আর সুবীরদা ধরো পর্দায় আসা, হ্যাঁ আমি খেতে থাকি, পর্দায় আসা প্রথম কোনটা দিয়ে? আম, নাটক করতে করতেই ওই যে বললাম আমার একদম প্রথম দিকে, তাহলে একটা কথা বলি, একদম প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে ফিল্ম লাইনে যাব, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হব। তো আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হব সেই মতো যোগাযোগ করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলির কারণে বাবা যেতে দেননি, যার জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর যাই হোক, অনেকের মতোই আমিও আকাশ আটের পুলিশ ফাইলস প্রথম অডিশন দিই, এবং যেদিন অডিশন দিই তারপরের দিনই আমাকে শুটিংয়ে ডাকা হয়, এবং একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করি। আমার এখনো মনে আছে, আমার প্রথম শট ছিল একটা জিপের মধ্যে, জিপ চলছে, আমি বসে আছি, যাচ্ছি একটা ইনভেস্টিগেশনে, ওই আমার প্রথম শট ছিল ক্যামেরার সামনে। তো আমি অনেকের মতো পুলিশ ফাইল থেকেই শুরু করেছি। অনেকে বলতে লজ্জা পায় পুলিশ ফাইল করেছি, কিন্তু আমার কোনো লজ্জা নেই, না আমি না, পুলিশ লজ্জা ফাইল থাকার থেকে শুরু কথাই না। করেছি। হ্যাঁ, তারপর যদি বড় বলো, তো ওই সময়তেই তখন ওই যাদবপুর স্টেডিয়ামে যিশু দাশগুপ্ত তিতির অতিথি হতো, হুম, হুম। ওইটা থেকে হচ্ছে বড় শুরু হলো। তারপর উম, ইয়েতে ইন্টু1-এ হতো, হচ্ছে ওটার নাম মনে পড়ছে, যেটাতে অপরাজিতা আড্ডু প্রথম অভিনয় করেছিলেন। মনে পড়ছে না আমার সিরিয়ালটা, আসলে এতগুলো সিরিয়াল হয়েছে তুমি না, প্রচুর সিরিয়াল করেছো, আমার মনে হয় নাম তোমার মনে সংখ্যাটা পড়ে বোধহয় না। 100-র বেশি হবে। না, 100-র বেশি হবে না, হ্যাঁ গো, কাছাকাছি হবে তুমি, মানে 50-এর বেশি এটা জানি। মানে মানে 50-এর আমি বেশি যেখানে অনেকদিন যেটাতে লিখতাম ক্রসড। সেটা আমার হারিয়ে গেছে, এখন আর হ্যাঁ, তোমার মনে তোমার পড়ছে লেখা না। ওখানে সম্ভব না গো। তুমি তুমি যে হারে সিরিয়াল করেছো, কারণ মানে
এবং সব চ্যানেলেই। হ্যাঁ 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 যদিও সৌভাগ্যক্রমে স্টার জলসাতে আমার সিরিয়াল সংখ্যাটা বেশি, হ্যাঁ স্টার হ্যাঁ জলসায় বেশি, তারপর জি, জি। তারপর কালার্স আছে, আকাশ আছে, আহ, আরেকটা কি ওটা, সান, সানেও একটা করে এলাম রিসেন্টলি, সানে করেছি কয়েকটা, সেগুলো সবই ছোটখাটো চরিত্র। প্রথম বড় পর্দায় ছবির কাজ কোনটা হলো? বড় পর্দায় ছবির কাজ প্রথম হচ্ছে ওই যখন তিতির অতিথি করলাম, তো ওটা হচ্ছে প্রায় 2002 সাল হবে। তখনই আমি ওই তখন আমাদের স্টুডিও পাড়ায় গিয়ে না ওই ঘরে ঘরে পোস্ট কার্ড ছবির পেছনে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে জমা দিয়ে আসতে হতো। এখন সেটা আর হয় না, এখন সব হ্যাঁ হ্যাঁ ডিজিটালি হয়ে গেছে, হ্যাঁ সব অনলাইনে। তো সেই সময় দিয়ে এসেছিলাম বেশ কয়েকটা ঘরে। উম, হঠাৎ স্বপন সাহার হাউস থেকে তখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন স্বপনদার, পুলিন্দা বলে একজন, পুলিন্দা ফোন করে ডাকলেন যে এরকম একটা চরিত্র আছে, মিনিস্টার ফাটাগেস্ট, ওই ছবিতে তোমাকে একটা মানে ছোটখাটো মিঠুনদার চরিত্র, সাথে? ছোটখাটো একটা চরিত্র আছে, করতে হবে। ঠিক আছে। তো ওই আমার প্রথম কাজ। তারপরে টাইগার বলে মিঠুনদার সাথে, ওটাতেও কাজ করেছি, ওটাও স্বপন সাহার ছবি ছিল। পরে বাংলা ছবিতে সেইভাবে আমি আর কাজ করিনি বা করার সুযোগ পাইনি, এটাই বলা চলে। না, আমি রাদার বলবো তোমাকে সুযোগ দেওয়া হয়নি, যাই হোক সেটা বিতর্কে পরে ঢুকবো। হুম। তুমি কিন্তু এর মধ্যে একটা দারুণ হিন্দি সিনেমা করে এলে। ও, দেখেছো? হ্যাঁ, আমি একটু চাই দর্শকরা এরা জানুক। এটা একটা প্যান ইন্ডিয়া অডিশন ছিল, এটা বাঙালি, দিল্লিবাসী বাঙালির ক্যারেক্টার, সেই চরিত্রের জন্য অডিশন চলছিল, তো আমিও অডিশন দিয়েছিলাম, এবং তারা শর্টলিস্ট করে প্রথমে 10 জনের, তারপর 5 জনের, তারপর ফাইনালি আমাকে সিলেক্ট করা হয় ওই চরিত্রের জন্য। আমি আহ, গুরগাঁওতে প্রায় 14 দিন, দুবারে দুবারে 7 দিন 7 দিন করে 14 দিন গিয়ে ওখানে আউটডোর লোকেশনে শ্যুট করেছি। তারপর বম্বেতে গিয়ে 2 দিন কাজ করেছি। ছবিটা রিলিজ হয়েছে নেটফ্লিক্সে, এবং ছবির নাম সেক্টর 36। যারা দেখেছেন হয়তো চিনতে পারবেন যে ওই ভিকটিম মেয়েটা, যে মানে তার বাবা চরিত্রটা আমি করেছিলাম, যে প্রথম কমপ্লেন করেছিল যে তার মেয়ে হারিয়ে গেছে, এবং যেটার থেকে ইনভেস্টিগেশন শুরু হয়, সেই বাবার চরিত্রটা আমি করেছিলাম। এবং সত্যি বলতে ওখানে কাজ করে খুবই আনন্দ পেয়েছি, মানে ভীষণ ভীষণ প্রফেশনাল। ভীষণ প্রফেশনাল, ভীষণ সম্মান করে। হ্যাঁ, কোনো রকম অসুবিধা রাখে না, ফ্লাইটে যাওয়া আসা, 5 স্টার হোটেলে রাখা, ওখানে এয়ারপোর্টে নামার পরেই সেই একটা করে ইনোভা গাড়ি দিয়ে দিল, যখন যেখানে যাচ্ছি ইনোভা গাড়ি করে যাচ্ছি। এবং ওখানে গিয়ে মানে অভিজ্ঞতা এত ভালো, মানে ওখানে যেখানে রাখা হয়েছিল সেখানে কেউ আলাদা না, মানে আমি সবাই একটা একই ইউনিটের আমি সঙ্গে। একটা ঘরে আছি, আমার 2টো ঘর পরে বিক্রান্ত মাসি আছে, আমার নিচের ফ্লোরে একটা ঘরে দীপক দরবিয়াল আছে, তো একসাথে খাওয়া দাওয়া, একসাথে আড্ডা মারা। আমার মনে আছে দীপকের ঘরে বসে রাত 12টা 1টা পর্যন্ত গান শুনছি, আড্ডা মারছি, এগুলো হয়েছে। বিকেলবেলা বলে শ্যুট নেই, চলো একটু ইভিনিং ওয়াক করে আসি, হাঁটতে বেরিয়ে গেলাম গুরগাঁওয়ের রাস্তায়। খুব ভালো লেগেছিল, খুব ভালো কেটেছিল। তবে দুঃখ এটাই যে আমার যেটা বলছিল আর কি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু সেইভাবে আমি কাজ করতে পারলাম আমি না। ওটাতেই আসবো। আক্ষেপ তো সবারই থাকে, আমাদের সবারই আছে কিছু না কিছু। ইন্ডাস্ট্রি নিয়ে কি কি আক্ষেপ আছে? আসলে ইন্ডাস্ট্রিতে ইচ্ছা ছিল যে অনেক কম বয়স থেকে শুরু করছি, তো ভালো চরিত্র পাবো, ভালো অভিনয় করব, সেই সুযোগটা হয়নি। হয়নি মানে নাকি দেওয়া হয়নি? দেখো, সত্যি কথা বলতে আমাকেও তো আমি যে অভিনয়টা পারি সেটা তো পরিচালক বা কাস্টিং ডিরেক্টরকে জানতে হবে। সেই যে তাদের কাছে পৌঁছানোটা, আমি অভিনয়টা পারি, এই পৌঁছানোটা আমার হয়নি, সেটা আমার দুর্বলতা হতে পারে। না 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 না। দেখো, পারিটা তুমি যেটা পারো, আমি তো তোমার সঙ্গে কাজ করেছি সুবীরদা, তুমি যে কতটা মানে
যাই হোক, আমার আমার সেটা বলার আমার উচিত নয়, কারণ আমি সেটা যোগ্য মনে করি না। না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই কিন্তু যারা আমাদের মূল্যায়ন করেন তারা কি যোগ্য? আমার বক্তব্যটা হয়তো খানিকটা সেটা, কিন্তু আমি জানি খুব কন্ট্রোভার্সিতে না, যাচ্ছি। না, এর উত্তর আমি দেব না। যেটা আমার মনে হয়েছে, আমার উম, খামতি মনে হয়েছে সেটা হচ্ছে, আমি যে অভিনয়টা করছি, যে তোমরা বলছো ভালো অভিনয় করছি, দর্শক দেখছে, যেখানে চিনে ফেলছে, তারা বলে যে আপনি টিভি সিরিয়াল করেন না, শুধু এখানেই তারা থেমে থাকে না, তারা বলে আপনার অভিনয় কিন্তু আমার খুব ভালো লাগে। এটাই পাওয়া। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এই যে দর্শক দেখছে, কিন্তু কাস্টিং ডিরেক্টর বা পরিচালকদের কাছে আমাদের সিরিয়ালের যারা যারা ভালো অভিনেতা অভিনয় করছে সেইটা তাদের কাছে পৌঁছাচ্ছে না। আমার মনে হয় না তারা দেখে। তারা দেখলেও একটা ফিক্স কাউকে কাউকে ভেবে রেখে দিচ্ছে, তাদের একটা নিজেদের একটা গণ্ডি তারা করে নিয়েছে, যে এই এই গণ্ডির বাইরে বেরোবো না। হ্যাঁ, যে এতজন আর্টিস্ট আমার আছে, মানে কি বলবো, আর্টিস্ট ব্যাংক, Yes. সেইখান থেকেই তারা নেয়। তারা নতুন কোনো কিছুর ওপর হয়তো ভরসা করতে পারেন না। নাকি সেফ খেলার চেষ্টা করে, যে জানি এ বিক্রি আছে, এর মধ্যেই থাকি হয়তো। যাই হোক, সেটা নিয়ে সেটাও তোমাকে, হতে পারে, হ্যাঁ সেটাও হতে হ্যাঁ, পারে। মানে হতে পারে, মানে দেখো আমিও জানি না। হ্যাঁ, এখন অবধি টাচফুট বলতে নেই, কাজ করে যাচ্ছি, লোকেরা ডাকছে, চাইছে, হচ্ছে। কিন্তু হ্যাঁ, মানে অনেকের সঙ্গে কাজ করেছেন যারা, আমি নিজে করেছি ধরো, যারা অনেক বেশি দক্ষ, দেখি যখন তারা পান না তখন খুব খারাপ লাগে। আর একদমই। আমার সঙ্গে তোমার বোধহয় শেষ কাজ ছিল রামপ্রসাদ। রামপ্রসাদে। হ্যাঁ, আম, তুমি যে কি মাপের অভিনেতা সেটা সবাই জানে। আরেকটা কোনটায় তুমি লয়ার হয়েছিলে? হ্যাঁ, আমি তোমার মিঠি বিচার, ঝোড়া কি, মিঠি ঝোড়া না, আমার আরেকটা, ঠিক মনে, আমিও ভুলে যাচ্ছি, আমার মনে এতগুলো হচ্ছে না, হয় মানে না আমি হয়তো। আমি এটুকুতেই ভুলে যাই, তুমি তার, হ্যাঁ গো, নাম ভুলে যাই জানো তো। আচ্ছা দাদা, আরেকটা জিনিস যদি বলি, ধরো তুমি তো দীর্ঘদিন ধরে থিয়েটার করছো, এটা, এই প্রশ্নটা করছি কারণ অনেকেই আছেন এখানে যারা দেখেন, যারা থিয়েটারের নিয়ে কাজ করছেন, থিয়েটারের ছাত্র ছাত্রী। এই যে নতুন প্রজন্ম যারা ধরো থিয়েটার করছে বা অভিনয় আসতে চাইছেন, আমি আগে থিয়েটারের লোকেদের কথা বলি, উম, তোমার কি কিছু মনে হয় যে এখনকার প্রজন্ম যারা থিয়েটার করছে, আহ, তারা, আর ধরো যারা থিয়েটার করছেন না, অভিনয় করতে চান, অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন, দুজনদের এই এই দুই গোষ্ঠীর আম, মানসিকতাটা একটু আলাদা। কারণ যারা থিয়েটার করছে তারা জানে যে অনেকটা সময় দিতে হবে পরিণত হতে। মানসিকতা শুধু আলাদা তা নয়, যারা থিয়েটার করেন তাদের মানসিকতাটা অন্যরকম। সবার সাথে মিলেমিশে কাজ করা, অন্যকে রেসপেক্ট করা, সে ডিরেক্টর হোক বা ওই শুটিং জন্য যত টেকনিশিয়ানস আছে সবাইকে রেসপেক্ট করা, এই ব্যাপারটা কিন্তু, তাও আমি বলবো না যে সবার আছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু ম্যানটা, এক ছেলে যে গ্রুপ থিয়েটারে, বা মেয়ে যে গ্রুপ থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করেছে, সেই চেয়ার টেবিল বওয়া থেকে শুরু করে, সেট বওয়া হ্যাঁ, থেকে নিয়ে ঝাড় দেওয়া থেকে রিহার্সাল নিয়ে রুম আরম্ভ ঝাঁট করে দেওয়া থেকে শুরু করে, রিহার্সাল রুমে চা আনা থেকে নিয়ে, তারা তৈরি হয়ে যায়, তাদের মানসিকতা এরকম তৈরি হয়ে যায় যে আমার সিনিয়র যারা যারা ভালো তাদেরকে আমার রেসপেক্ট করতে হবে, অথবা আমার সাথে যারা আছে যে আলো ধরছে তাকেও আমার রেসপেক্ট করতে হবে, যে সে কলার মাইক্রোফোন লাগিয়ে দিচ্ছে তাকেও আমার রেসপেক্ট করতে হবে। দুচ্ছাই ব্যাপারটা চলবে না। কিন্তু যারা সরাসরি আম, অভিনয় করছে, নায়ক হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অভিনয়ের ফারাকটাও যেমন বোঝা যায়, একটা থিয়েটারের লোকের অভিনয় আর সরাসরি সুযোগ পেয়ে ক্যামেরার সামনে অভিনয়, তাদের ফারাকটা যেমন বোঝা যায়, তাদের আচরণেও বেশ অনেকের ক্ষেত্রেই এই ফারাকটা বোঝা যায়, এবং সেটা আমরা অভিনয় করতে গিয়েও টের পেয়েছি। মানে মানে আমাদেরও মনে হয় তারা একটু তাচ্ছিল্যর চোখে দেখে, এরকমও আছে। আবার উম, এমনও আছে যে সে অনেকগুলো, যেমন আমি বলছি ভোলে বাবা পার্কারের গায়ে মধুমিতা, প্রথম যেদিন ওর সাথে শর্ট, প্রথম দিনই বললো আপনাকে খুব চেনা চেনা লাগছে, আমরা কি একসাথে কাজ করেছি? আপনি আপনি করে বলছে। বললাম, না আমি তো তোমার সাথে কোনো কাজ করিনি, এটা আমার মনে আছে, কিন্তু আমি দেখেছি আপনাকে, আমি কোথায় দেখেছি তাহলে, খুব ভালো। তখন বললাম, তখন ও বলছে আপনি কি কোনো হিন্দি ছবিতে, বললাম হ্যাঁ, রিসেন্টলি একটা নেটফ্লিক্সে ছবি বেরিয়েছে,
সেক্টর 36, হ্যাঁ আমার ওই জন্য বলছি আমার চেনা লাগছে বলে, তারপর ওই যে আলাপ হয়ে গেল, তারপর যখনই গেছি বেশ কয়েকদিন কাজ করেছি, যখনই গেছি খুব মানে আন্তরিকভাবে মেলামেশা, কথা বলা, মানে মনেই হয় না যে ও অত নামী একজন অভিনেত্রী। যথেষ্ট নাম আছে ওর, হ্যাঁ খুব হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ অভিনেত্রী। হ্যাঁ, খুব ভালো অভিনেত্রী। আবার পাশাপাশি ওই সিরিয়ালে অনেকেই আছেন হ্যাঁ, নাম যাদের করতে সাথে, হবে না। হ্যাঁ নাম করে বলবো না, তারা মিশতেন, কেউ কেউ মিশতেন না, এটা তো এই আমরা ব্যাপারটা সবসময়তেই ফেস আছেই, করি, থাকেই। হ্যাঁ। তো এরকম তো হয়ই। আচ্ছা, এইটা আরেকটা যদি আরেক রকম প্রশ্ন যদি করি, এখানে এটা আমি হুম, আমি আমরা যারা থিয়েটার দীর্ঘদিন ধরে করেছি আর থিয়েটারকে ভালোবেসে করি, আমি এই প্রশ্নটা সবার কাছে রাখি। এটা আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য আরো বেশি প্রযোজ্য। থিয়েটার ব্যাকগ্রাউন্ড আর নন থিয়েটার ব্যাকগ্রাউন্ডের যারা ধরো এমনি প্রশিক্ষণ নিয়ে অভিনেতা হতে বা অভিনেত্রী হতে আসছেন, আমি একটা লক্ষ্য করেছি, এটা তুমি আমার সঙ্গে সহমত হবে কিনা সেটার জন্য, তাই জন্য এই প্রশ্নটা করা তোমাকে। কয়েকজন যারা থিয়েটার থেকে যারা আমরা উঠি, তারা আমরা বিশ্বাস করি যে আরো জানতে হবে, আরো শিখতে হবে, এখন মতো রেডি নই। একদম একদম, আর এদিকটাতে, উল্টো দিকটাতে সব জেনে 6 গেছি। মাস 1 বছরের মধ্যে তারা নাকি স্টার হতে পারবে। মানে আমরা তো এখনো এখনো নতুন কোনো কাজ করতে গেলে, সিনেমার কাজ বা কোনো মানে সিরিয়ালের কাজ, টেনশন হয়। এখনো তোমার মনে আছে কিনা জানি না, আমি তুমি অর্ঘদার যে সিনটাতে ছিল, আমাদের সংলাপ ছিল যখন রামপ্রসাদে, তো মনে আছে আমরা সেই বাইরে বসে একবার আউড়ে নিয়েছিলাম। মানে এখনো কিন্তু একটা ওই ব্যাপারটা থাকে, কিন্তু এরা ভাবে মানে এটা টেনশন যে তা না, এটা হচ্ছে অ্যাক্টরস প্রিপারেশন। প্রিপারেশন। হ্যাঁ, মানে মানে আমি এটা অভ্যেস হয়ে নিজেকে গেছে। এমন ভাবে করে নেব যাতে আহ, দর্শকের বলো, পরিচালকের বলো, কারোর যেন মনে না হয় যে আমি অভিনয় করছি এবং ওইটার জন্য আমি টেন্সড, মনে হবে যেন ওটাই সাবলীল, হ্যাঁ, আমি ওই চরিত্রটাই হয়ে যায়। এবং তুমি একটা স্ক্রিপ্ট পেয়ে ০.৫ ঘন্টা সময় পেলে পড়ে ওই চরিত্রটা বুঝে করা এবং ভ্যারিয়েশন আনা, যাতে আমি আগে যে সিরিয়ালে যে চরিত্র বুঝি তার সাথে মিল না হয়, অনেকেই করে একই রকম এক ধাঁচে, আমি চেষ্টা করি আলাদা আলাদা আমিও চেষ্টা করার। করি, হ্যাঁ। তো সেটার জন্য তো প্রিপারেশন আছেই। হ্যাঁ, আমি এরকম গল্পও শুনেছি, তুমিও হয়তো জানো, উম, ও আনন্দ আশ্রম ছবিতে মনে হয় উত্তম কুমার মাঝরাত্রে পায়চারি করছেন আর বিড়বিড় বিড়বিড় করে রোল বলে যাচ্ছেন। তো তাকে তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তখন ছিলেন মানে প্রভাত রায়, শক্তি সামন্তের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, পরবর্তীকালে প্রচুর ছবি করেছেন নামকরা পরিচালক। তিনি জিজ্ঞাসা করেছেন, আমি প্রভাত রায়ের আত্মজীবনী যে বইটা বেরিয়েছে ক্ল্যাপস্টিক, সেটা থেকে পড়েই জেনেছি। তিনি জিজ্ঞেস করেছেন কি ব্যাপার আপনি উত্তম কুমার, আপনি এরকম সারা রাত ধরে মুখস্থ করে পেয়েছেন? বলে কালকে অশোক কুমার আছে আমার এগেনস্টে, চেনো তো, বম্বের বাঘ, আমাকে খেয়ে ফেলবে। এই যে কম্পিটিশন, এই ব্যাপারটা ওনার মধ্যেও ছিল, মানে আরো ভালো করতে হবে। এতে ২ দিন আমি একটা অ্যাক্টিং ক্লাস করে এসে সিরিয়ালের নায়ক হয়ে নিজেকে মনে করছি আমিও না, বিশাল তাছাড়া কিছু শুধু হয়েছি, তাই না, এইটা, এখন আজকালকার প্রজন্মে এই 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 এটা যারা ভাবে এই বোকামি। ভাগটা, হ্যাঁ, এই ভাগটাতে, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, মানে 6 মাসের মধ্যে নাকি তারা এখন রেডি হয়ে গেছে ভাবে। হুম। 6 মাস 1 বছরের মধ্যেই প্রচন্ড রেডি। যাই হোক। আচ্ছা দাদা, তোমার তো প্রচুর 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 লোকেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, যেমন সাবিত্রী চট্টোপাধ্যায়, তারপরে বিভিন্ন, একটু বলো না আমাদেরকে। দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো যারা জীবিত আছেন তাদের আহ, প্রায় বেশিরভাগের সাথেই আমি কাজ করেছি। তুমি নাম বললে সাবিত্রীদির কথা, সাবিত্রীদির কথা বলতে ২টো না ৩টে সিরিয়ালে আমি কাজ করেছি। কিন্তু তার থেকেও বড় কথা, আমি সাবিত্রীদির সাথে মঞ্চে নাটক করেছি। সেটা প্রায় ধরো ৯০-৯২ সাল হবে, আমার সালটা ঠিক মনে নেই। মেঘে ঢাকা তারা, শক্তিপদ রাজগুরুর নাটক। সেইটার মঞ্চ হতো এবং ৮৬টা শো হয়েছিল। সেখানে আমি একটা চরিত্রে অভিনয় করতাম এবং সাবিত্রীদি মানে তখন আমাকে বলেছিলেন যে কি করছিস তুই, চলে আয় টালিগঞ্জে, চলে আয়, আমি বলে দেবো। মানে আমার অভিনয় তার এত ভালো লেগেছিল। তো তখন আর আসা হয়নি, পরে এসেছি তো। পরে এসে যখন প্রথমবার সাবিত্রীদের সাথে দেখা হলো, সম্ভবত আমাদের ম্যাজিক মোমেন্টসেরই একটা সিরিয়াল দাসিনী মানে,
ওই কথাটা মনে করালাম, তখন বললেন এরম ভাবে তাকিয়ে আছেন, বয়স হয়ে গেছে তো, মানে চিনতে পেরেছেন, হাসছেন। তখন বললাম আমি সেই ওই চরিত্রটা করতাম, মনে আছে? তো এইগুলো পাওয়া, মানে আমি একদম সামনে থেকে দেখেছি, রিহার্সাল করেছি, সাবিত্রী ছিলেন, তপেনদা ছিলেন। সাবিত্রী এক্সট্রাঅর্ডিনারি, মানে এক্সট্রাঅর্ডিনারি, সত্যি চিন্তা করা যায় না। এক্সট্রাঅর্ডিনারি, মানে ওরকম অনেকের নামই বলতে হয়, মানে আমি কাজ করেছি, তুমি সাবিত্রী বললে বলে বললাম। এই তো তোমার গুরুদেব চন্দনদা, হ্যাঁ, চন্দনদার সাথেও তো বেশ কয়েকটাতে অনেক কটা কাজ করলাম। করেছো। খুবই ভালো অভিনেতা, মানে কোনো হ্যাঁ, কথা হবে না, আমাদের নাটকেরই লোক। আহ, উনি উৎপল দত্তের গ্রুপে একসময় ছিলেন, তারপর নিজের গ্রুপ করেছেন। তার মাঝে আর রমাপ্রসাদ বণিক স্যার। হ্যাঁ, তবে আমার একটা কথা বলি, মানে সেই অর্থে মানে আমার যে গুরু কেউ, সে আমাকে হাতে ধরে শিখেছে এরকম কিন্তু আমার নেই। এইটা হচ্ছে আমার আশ্চর্য ব্যাপার। আমি নাটক দেখে ভালোটা নিয়েছি, ওইভাবেই শিখেছি। এবং সেক্ষেত্রে পিএলটির নাটক, উৎপল দত্তের নাটক, আমাদের সেই সময় আমাদের গ্রুপের ডিরেক্টর ছিলেন যিনি, অমল চক্রবর্তী, তিনি পিএলটির ছিলেন। যার জন্যে ওই মানে তখন হায়ার সেকেন্ডারি পড়ি, ওই ওই সময় থেকে আমি ছুটে বেড়াই, দাদা যাবো আজকে বলে, ওই এক একটা নাটক 4টে 5টা করে শো দেখেছি। আর তখন হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, কলেজ স্কোয়ারে হুম, যাওয়াটাও সুবিধা। হুম। তো উৎপল দত্তের ওরকম নাটক, এক একটা নাটক 4বার 5বার করে দেখে দেখে নাটকের প্রতি আরো জানার ইচ্ছা, আরো ভালোবাসা, এগুলো হয়েছে। এবং শিখেছিও দেখে দেখেই, ওনাদের দেখেই বড় হওয়া। আহা, খুব ভালো লাগলো দাদা আজকে তোমার সঙ্গে এরকমভাবে আড্ডা মেরে। আর আমরা আবারও হয়তো আগামী দিনে আরো তোমার সঙ্গে বসবো। তার আগে একটা ছোট্ট জিনিস করে নেবো। উম, আমি না একটা খুব মজার একটা র্যাপিড ফায়ার রাউন্ড করি। হুম। আমি তোমাকে দুটো অপশন দেবো, তুমি ঝপ করে যেটা মাথায় আসছে সেটা বলবে। সাংঘাতিক প্রশ্ন করো না কিন্তু। না 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 না, আচ্ছা, খুব সহজ সিম্পল সরল, সিম্পল ঠিক আছে। জিনিস, মানে মানুষ দর্শক চিনবে তোমাকে একটু। উম, চা না কফি? চা। আহ, বাঙালি খাবার না চাইনিজ খাবার? বাঙালি খাবার। বিরিয়ানি না, মানে বাঙালি। বাঙালি। ঠিক আছে। আচ্ছা, পাহাড় না সমুদ্র? প্রথমে সমুদ্র ভালো লাগতো, এখন পাহাড়ি ভালো লাগে। আচ্ছা, আহ, ধরো নিজের মনের মানুষের সাথে চেনা জানা জায়গাতে বেরিয়ে যাওয়া, নাকি এটা অজানা অচেনা জায়গাতে যেখানে রোমাঞ্চ আছে, জানো না জায়গাটা, চেনো না, যাচ্ছ সেরকম জায়গায়? সবসময় অচেনার আনন্দ আমার কাছে বেশি, এবং এখন সেটা হয়েছে আগে থেকে, এখন আরো বেশি হয়েছে। মানে গাড়ি নিয়ে বেরিয়ে যাই, সে কোথায় ঢুকে যাচ্ছি কোনো ঠিক নেই, খুব ভালো লাগে। আচ্ছা, অবসর সময় থিয়েটার দেখতে যাবে নাকি সিনেমা? সিনেমা আমি সাধারণত বাড়িতে বসেই দেখি, আর থিয়েটারটা আমি নিয়মিত দেখি, মানে না, মাসে। অবসর সময় যদি অপশন থাকে কোনটা? এরকম কথা ঘোরাবে না আচ্ছা তুমি। আচ্ছা, অবশ্যই থিয়েটার। ধরো একটা অপরচুনিটি এলো, দেখো আমাদের সবাইকে উপার্জন করতে হয় বলে, সেটা ওই মাথাটা যদি না রেখে যদি ভাবো, বা তুমি ভাবতেও পারো, একটা খুব সাংঘাতিক একটা চরিত্র এলো যেটা তোমাকে অনেক অর্থ দেবে। হুম। থিয়েটার একটা সাংঘাতিক চরিত্র এলো যেটা তোমাকে প্রচন্ড রকম নাম দেবে, মানুষের কাছে পৌঁছাবে, কোনটা চুজ করবে? যেহেতু প্রফেশন অভিনয়, থিয়েটার থেকে কোনো পয়সা নিই না, অবশ্যই তখন যেখানে পয়সা আছে সেখানেই করবো। এটা ভালো বলেছো কিন্তু, ভেরি গুড। তো যাই হোক, এটা হলো। আর শেষ করার আগে আমি তোমাকে এমনি জানতে চাই, ধরো কোনো আক্ষেপ আর কিছু যদি বলতে চাও, মানে বা 10 বছর পরে কোথায় দেখতে চাও নিজেকে? আর মানে অনেক কটা দিন তো কাটিয়ে দিলে। দেখো, 10 বছর বাঁচবো কিনা জানি না, যদি বাঁচি তাহলে আমার মানে একদম যখন অভিনয় জীবন শুরু করি তখন থেকেই ইচ্ছা ছিল। নাটকের ক্ষেত্রে সেটা হয়েছে, নিজে নাটক লিখি, পরিচালনা করি, অভিনয় করি। আমার বহুদিনের ইচ্ছা ছবি পরিচালনা করা, এবং সেটার জন্য আমি তৈরি। আমি এর আগেও চেষ্টা করেছি, প্রডিউসার পেলে ছবি করব, অন্য ধরনের ছবি আমি বাংলার চলচ্চিত্র প্রেমীদের দেখাতে পারবো। জানি বাহ না সেটা হবে কিনা। বাহ বাহ বাহ। আচ্ছা, আর
এমন কোনো চরিত্র আছে যেটা সুবীর কুমার বিশ্বাসের স্বপ্নের চরিত্র, যেটা হয়তো হয়নি, বা যদি একটা হয় তোমার করার ইচ্ছে ছিল করনি, বা সেরকম কোনো একটা, নিশ্চিত সবার তো থাকে আমাদের। অবশ্যই যদি বাংলায় বলো তাহলে বাংলা হিন্দি যে কোনো, দুটোই বলো না। না, আমি দুটো মিনিট বলি, মানে খুব রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার এরকম একটা চরিত্র, অথবা ফেলুদার মতো গোয়েন্দা, আহা হা হা, এই চরিত্রগুলোর প্রতি লোভ মানে সমস্ত সমস্ত একটু লম্বা স্মার্ট বাঙালিরই থাকে, সে অভিনয় করুক আর না করুক। আর তোমার So, মতো হ্যান্ডসাম হলে তো আর কোনো কথাই নেই। তো এটা তো আছেই, এটা সবারই থাকে। তবে এখন ইদানিং আমার শুধু বাংলার কথা ভেবে না, বম্বের আমাদের ওটা তো ন্যাশনাল এক্সপো, তো সেক্ষেত্রে দেখে এখন যেমন খুব ভালো লাগে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখি ইরফান খানের চরিত্রগুলো, হ্যাঁ, নওয়াজুদ্দিন সিদ্দিকের চরিত্রগুলো, পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রগুলো, হ্যাঁ। এইগুলো দেখি এবং ইচ্ছা করে ওই ধরনের কোনো, মনোজ বাজপেয়ীর চরিত্রগুলো, তো এই ধরনের চরিত্রগুলো করতেও ইচ্ছা করে। ওরা মানে বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করছে, যেটা সত্যি মানে অসাধারণ। সত্যি অসাধারণ। আমি রিসেন্টলি আমার একটা নাটক করেছি, তোমায় বলিনি, ইরফান খান অভিনীত মাদারি ছবিটা আমি নাটক করেছি, বাংলায় স্ক্রিপ্ট করে করেছি, এবং বাহ, ওই চরিত্রটা আমিই করেছি, ইরফান খানের চরিত্রটা। বাহ। ওই আর কি, মানে কি বলবো, দুধের স্বাদ জলে মেটানো না কি বলে, ঘোলে। ঘোলে মেটানো, সেই আর কি, মানে মঞ্চে ওই চরিত্রটা করলাম এই। বাহ, খুব ভালো লাগলো দাদা আজকে আড্ডা মেরে। আর আমি আপনাদের যেটা সবসময় বলি, চোখ রাখবেন হ্যালো অঞ্জনে। যারা যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন।